অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ২৬। রাত ১০টা ৩৮। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে এশার রাজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহমান মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ। কেচি গেটের ওপাশে বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে, উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতরে। ৫০০ শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়, কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিফকে। হামজার নির্দেশ। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল। আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশেই বসুন আপনি। জয় বারান্দায় সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো, তবুও দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, খবরটা ন্যাকামিতে বেশি দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের ওপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আমার ভালো লাগছিল দেখতে। লতিফ ঘুমোচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি। হাঁটু অবধি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ের রিং গেঁথে আছে যেখানে, দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে ৪ পায়ের সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয় জানে, ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে, ১০ মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শরীর ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরে মাংসপেশির ভেতরে, তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট মেয়েটাকে কোলের ওপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেকে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেলল। কে করেছে এই কাজ বলেন তো? এইবারও কি? এবারও মাঝার। আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত করেছে। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাছে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে কি আপনি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার ওপর হামজার চাল খাটল। মহিলা বলল, আমি দেব বয়ান। আপনার কথা চিন্তা করতেছি না। আমার স্বামীরে ওই হারামজাদা ২ বার এমনভাবে জখম করছে, তারে পুলিশে কেন, আমি তারে ফাঁসিতে ঝোলাবো। ২ ভাই প্রসন্ন হাসল। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকে ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে। হামজা বলল, এমনও তো হতে পারে, দেখবেন মাঝার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে লাখ-৫ টাকা তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবকে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে ঘাড়ো একটা চুমু খেয়ে আসমার হাতে ১,০০০ টাকা ধরিয়ে দিল হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র,
অন্যান্য দরকারি খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নিঃশৃংস শাস্তির দাবিদার। ওদের উপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত। যেটা জয় করেছে, লতিফ মরলে মুক্তি পেয়েছে তো, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি, সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞাসা করলো, তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজার শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে চড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগ বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস, থামাচ্ছে না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে, তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে উঠে জয়কে খোঁচায়, বিছানায় একা যেন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ, স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার চালায়। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটের টান দেওয়ার কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে, অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটের ঠোঁট লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞাসা করলো, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্তখেকো পশুর মতো দাঁত খিচিয়ে উঠে, চুপ, একদম চুপ, ওই বিষয়ে কোনো কথা কবি না। তোর খুব মায়া হইতেছে ওই শালির জন্য? হ্যাঁ, তোরও হাল ওর মতো করি, তারপর দুজন একসাথে গলাগলি ধরে কাঁদবি। কবির বুঝল না জয়ের কি হয়েছে। চুপচাপ সাথে চলল, সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো, আমার সাথে কি তোর? যা, বাড়ি যা। ক্লাব ঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিচ্ছু নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না। কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট্ট ছোট্ট খুপড়িগুলোতে হলদেটে আলো জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টক বগিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাভেদ আমিরের কোলে চড়েছিল? তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের যা ভাব, সব ন্যাকামি যত। কি থেকে কি হয়ে গেল? শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোকে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক, দেখা যাবে মেয়েটা সোফার ওপর বসে ঝিমোচ্ছে। রাতের খাবারটা খায়নি, জয়ের সাথে খাবে বলে।
জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শোয়নি। জিজ্ঞাসা করবে কোথা থেকে আসছেন, এত রাত করে ফিরতে হবে কেন, কোথায় ছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যে বলতে পারে না, কোনো দিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের, ওর সাথে জয় কোনো দিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সইছে, কিন্তু নিচে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচে খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে, ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই জিনিস কিনে আন, মাটির চুলোর পাশে বসে নিচে রাঁধবে, শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে, সারা রাত গলা ভেঙে গান গাইবে, ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলো সায় দেয়, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে, সাথে থাকতে হবে। রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের ওপর, ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরে হাওয়া নাকে মুখে ঢুকছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে, সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সন্ধ্যারাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছি না আপাতত, তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়ি থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো, এরপর নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিচ্ছু হয়নি, সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তি সম্পূর্ণ পুরুষ। এ ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটা কে, কি, কেন? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে? আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটুও তাড়াহুড়ো করল না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়। কণ্ঠস্বরও নাকে আটকে আসছে। আম্মুর সামনে কাঁদতে নেই, ঘরে যাও অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর, মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো আম্মা। তোমার অন্তু বিয়ে করবে না, দেখো হয়ে গেছে। চুলে হাত বুলালেন রাবেয়া। চুপ কর অন্তু, ওঠ, ঘরে চল। জ্বর বাঁধাবি? আম্মা, কাঁদছ কেন? কাদার মতো কথা বললাম? কাঁদতেছি না। ওঠ তো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা। তাতে কি, ভালোই তো লাগছে। তুমি ঘরে যাও, তুমি বুঝবা না ঠান্ডা হাওয়ায় বসে থাকার আরাম। যাও যাও। আব্বু একা। মরে যাইতে চাস? তাইলে আমারে আগে মার। কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়ে পাপ করিছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতোই না। আমার গর্ভের দোষ। ওঠ অন্তু। কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, ওঠ। অন্তু উঠে বসে। ধুর, ভাবলাম একটু শীত বিলাস করব, এখানে ইমোশনাল সিন চলছে। উঠো, চলো শুয়ে পড়ি। অন্তু মুখ চোখ ধুয়ে এলো, পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল, ওরে ঠান্ডা রে আম্মা, লাইট বন্ধ করে দিয়ে যাও। যে শীত, বাপরে।
রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোট্টবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠক ঠক করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বালা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকের উত্তাপ গম গম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকারের কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেদিন জয়ামিরের সঙ্গে বেয়াদবি করতে? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না, নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরল, যেখানে ভেঙে চুরে আসছে। শীত বাড়ছে, পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম? জিতল বুকের ব্যথা। শরীরের ব্যথা অনুভূত হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো, উঠল না নামাজ পড়তে, বসে রইলই ওভাবেই। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবে, কিন্তু অন্তুকে ওভাবেই ঠান্ডার মাঝে বারান্দায় মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না। তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞাসা করেন, আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু। তা করব, আমার সাধ্যি। বাপ তো তুমি আব্বু, স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমি ঠিক আছো। আমি তোমার বাপ হলে এমন করতাম না, ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করেছ। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? মেরে ফেলতাম। তাই তো করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন। চোখ দুটো কালিতে ঢাকা, ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্ত শূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের ওপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটু দয়া হলো না আমার ওপর? এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে, আব্বু। চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনও আকাশ ফর্সা হয়নি ভালো মতো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনো দিন খারাপ থাকবো না আমি এক কন্যা দায়গ্রস্ত ভাবছিলাম, আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদিরাঙা দাড়ি পেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে চোখ দুটো বুঝে ফেলল। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয়ামিরের সাথে। তোমার আর চিন্তা নেই।
আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি মা? মারে ও মা। অন্তু ছিটকে উঠল, দুহাত দিয়ে আপুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল। আপু প্লিজ না, এত বড় পাপি করো না আমায়। আপু দয়া করো। মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে টিকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠো করে ধরে বললেন, মা তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অদম বাপ যা করেছে, তুই আমায় বাধাস না অন্তু। অন্তু আর নিজেকে সামলায় কি করে? আব্বুর হাতের মুঠোর ওপর কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে আব্বু? এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেললেন আমজাদ সাহেব। বুকের ওঠানামা বাড়ল। অন্তু আতকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিচ্ছু হয়নি। মার খাবি এবার আমার হাতে কিন্তু। চাদর গায়ে জড়িয়ে বস। আব্বু উঠো, চলো ঘরে যাই, এখানে ঠান্ডা। উঠো তো তাড়াতাড়ি। আমজাদ সাহেব আবদার করার মতো বললেন, এত ব্যস্ত হোস না তো অন্তু। বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকল। আমজাদ সাহেব তখনও আস্তে করে বললেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে ওঠে। অমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কী সব বলছো তুমি? আব্বু তুমি এমন করলে কিন্তু। অন্তিক এলো। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বললেন, অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়, এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে। ভোর রাতে কলিং বেল বাজে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহেরবানি দরওয়াজা খুলিয়ে ট্রিং ট্রিং ট্রিং। তুরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভুরু কুচকায়। এটা এখন তার ওপর ছুঁড়ে মারার কথা, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞাসা করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত, মানুষের বাড়ি ফেরার সময়। জয় নিঘাড় চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞাসা করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর চোখ থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস, তবু মিথ্যে বলতে শিখিস না? খেলে মিথ্যে বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে বলল তরু, আপনি খাবেন না? জয় বলল, না, খেয়ে এসেছি। কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী আগলে রাখার মানুষ তরু জয়ের। সে মেয়েটাকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা খুব কাঁপে। খেতে বসে তরু আবারও জিজ্ঞাসা করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে। জয় হুট করে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিস ফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আতকে ওঠে অজান্তে। জয় মিথ্যে বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে, তবুও হাসে। আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে। যে উপায়ে আজ তোকে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলল, বুঝলি তরু, তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও তো হইতো, আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম।
তরু ছটফটিয়ে ওঠে। এসব কথা কেন উঠছে? ওঠার কথা বলেই তো উঠতেছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞাসা করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞাসা করলেই তুই বলবি। জিজ্ঞাসা করবেন আপনি? করব। বল, কেন ভালোবাসিস আমায়? তরু মসৃণ হাসে। 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেটেছি, 2 বেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছে। হামজা ভাই পড়ালেন টুকটাক, তুলিয়াপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে, একথা কারো স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি 2টো চুলের ক্লিপ, একজোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীন বরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট ছিলাম এই বাড়িতে এক তারা ছেলের বাস ছিল, যার কাজের ঠিক নেই, কথায় রস নেই। লোকে বলে নিকৃষ্ট লোক সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলো। সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসল। আজ সে এক মহাপাপ করে এসেছে। তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দে আন্দোলনে নেমেছে জয়ের বুকে। ধীরে ধীরে তার সংক্রমণ ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে। জয় জিজ্ঞাসা করল, আর কোনো কারণ নেই? তরু চোখ মুছে হাসে, আছে তো। মেয়ে মানুষ রহস্যমণ্ডিত, জানেন না তারা কী থেকে যে কিসে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপমাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেম পিয়াসী। সাহিত্যিক কথাবার্তা না? দুজন হো হো করে হেসে ফেলল। তরুর চোখে পানি। জয়ের চোখ জ্বলছে, লাল হয়ে উঠেছে চোখ দুটো। কিন্তু জয় কাঁদতে পারে না, কারণ সে কাঁদতে শেখেনি। কাঁদা ব্যাপারটা কেমন হয় সে জানে না। অনেকক্ষণ দুজন হাসলো মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটার নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে। আমি যদি চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে।